সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। সকাল থেকে আমাকে অনেকেই ইনবক্স করেছে, কমেন্ট করে জানতে চেয়েছে যে কোটা জিনিসটা কি, এটা নিয়ে বাংলাদেশে কেন এত আন্দোলন, কেন হতাহত, কেন মারামারি, রক্তপাত। বিশেষ করে বাংলাদেশের বাইরে থেকে এই জিনিসটা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। আমি আসলে খুব বেশি ব্যস্ত, মানে অনেক বেশি ব্যস্ত, যার কারণে এটা নিয়ে আমি কোনো ভিডিও বানাতে পারি নাই। আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা অনেক বড় একটা স্পর্শকাতর বিষয়, এটা নিয়ে আমার ভিডিও বানানো উচিত ছিল। তবে আজকে যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা কারো পক্ষে কারো বিপক্ষে আমি বলবো না। শুধুমাত্র কোটা জিনিসটা কি, এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কোন কোন ক্ষেত্রে অ্যালাউ করা হয় বাংলাদেশে, সেটা শুধুমাত্র আমি ডিসকাশন করব। কারণ আমি সাদাকে সাদা, কালোকে কালো বলতে পছন্দ করি। আমার বাবা সেটাই শিখিয়েছে, সেই আদর্শে আমি মানুষ হয়েছি। আর এই আদর্শ আমি যদি ভিডিও বানাই, সেই ভিডিওতে থাকে। আর এই কোটা নিয়ে যদি আমি আমার অবস্থান পরিষ্কার করতে যাই, তাহলে দেখা যাবে যে আমি এবং আমার পরিবার উভয়ই কিছু পক্ষের আক্রমণের শিকার হতে পারি। সুতরাং ওইদিকে আমি যাচ্ছি না। আমি ভিডিও বানালে আমি সাদাকে সাদা বলে দেব, কালোকে কালো বলে দেব। আর এতেই অনেকের জ্বালা ধরে যাবে, প্রবলেম। যাই হোক, আমি ভিডিও বড় করব না, আমি শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করব। আমি এখনো বাসায় ঢুকি নাই, বাট ভিডিওটা মেকিং করতেছি রাস্তায় দাঁড়িয়ে, কারণ সন্ধ্যা হয়ে গেছে আর আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে আসলে খুবই বিরক্তি ফিল করতেছি। এনিওয়ে, কোটা জিনিসটা কি? কোটা হচ্ছে 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, যারা যারা সেই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা মুক্তিযুদ্ধের পরে একটা সার্টিফিকেট পেয়েছে। এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, যে তারা যুদ্ধ করেছে। এটা সময়ের বিবর্তনে যেই সরকার এসেছে তাদের লোকজন, দলীয় লোকজনকে ইনভলভ করার ট্রাই করেছে এবং ইনভলভ করেছে। এখন বাংলাদেশে ভার্সিটি কিংবা আপনার বিশ্ববিদ্যালয়, কলেজ কিংবা চাকরির ক্ষেত্রে এই কোটা পদ্ধতি আছে। সেটা কেমন? সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ যারা করেছিল তারা যদি সার্টিফিকেট শো করতে পারে, 30% কোটা হচ্ছে তাদের জন্য। আবার যারা নারী, নারী সংরক্ষিত আসন 10%। তারপরে আরো আছে আপনার, মনে করেন যে কি বলে, প্রতিবন্ধীদের জন্য। তারপর আরো অন্যান্য আছে, সব মিলিয়ে আপনার 60% মেবি বা 55%, আমার এক্স্যাক্টলি আসলে মনে নাই, তবে 60 কিংবা 55% এখানটা একটু আলো ভালো, 60 কিংবা 55% এই কোটা ভিত্তিতে ভার্সিটি ভর্তি, পড়াশোনার ব্যাপারে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আপনার চাকরিতে এই কোটা ব্যবহার করতে পারবেন। আপনি আপনার সার্টিফিকেট যদি দেখায় যে আমি মুক্তিযুদ্ধের সন্তান কিংবা মুক্তিযুদ্ধের নাতি, তাহলে আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে আগে নিবে। তো দেখেন, 100 জন লোকের ভিতরে আপনার 60 জনে যদি কোটা দিয়ে, তাদের মেধা থাকুক না থাকুক সেটা প্রশ্ন না, আপনি 60 জনের, 100 জনের ভিতরে 60 জন আপনি কোটা দিয়ে চলে যাবে, তাহলে মেধার মূল্যায়ন কোথায়? মেধার মূল্যায়ন নাই, এটা একটা। দ্বিতীয়ত আসেন, যেটা আসলে মানে একটু ক্লিয়ার করা দরকার, যারা আন্দোলন করতেছে তারাও অনেকেই জানে না এই জিনিসটা কত ভয়ঙ্কর। দেখেন, মনে করেন যে রহিম সাহেব, মনে করেন রহিম সাহেব মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আজ থেকে কত বছর আগে? 1971 সালে। তো 1971 সালে মুক্তিযুদ্ধ করেছে, এখন 1924 সাল, সরি 2024 সাল, স্লিপ অফ টাং, সরি, হ্যাঁ, 2024 সাল। তাহলে এদিক দিয়ে 24 বছর, ওইদিকে 30 বছর, 54 বছর বা 29 বছর ওইদিকে, মানে 1971 সাল থেকে 2000 সাল পর্যন্ত। একটা নিম্নতম, মানে সবচাইতে কম বয়সের মুক্তিযোদ্ধার বয়স কত?
যখন মুক্তিযুদ্ধ করেছিল, যুদ্ধে গিয়েছিল 15 বছর। 15 বছর আগে তো কেউ রাইফেল কাঁধে নিতে পারে না। সো 15 বছর বয়স, আর মুক্তিযুদ্ধ হয়ে গেছে আজ থেকে 53-54 বছর আগে। 15 আর 55 মনে করেন 70 বছরের কাছাকাছি। তার মানে যে মুক্তিযুদ্ধ করেছিল তার বয়স 70 বছরের কাছাকাছি। তার মানে কি, তার এখন ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় নেই, তার এখন চাকরিরও ভর্তি হওয়ার সময়, সে এখন মৃত ম্যাক্সিমাম। তার সন্তান একজন লোক যদি 25 বছরে বিবাহ করে, এদিকে সাউন্ড প্রচুর পাখির, একজন লোক যদি 25 বছরে বিবাহ করে, তাহলে মনে করেন যে তার 25 বছরে মনে করেন যে সাথে সাথে বাচ্চা হয়ে গেল, তাহলে তার বাচ্চার বয়স কত? মনে করেন যে মুক্তিযোদ্ধা 25 বছর বয়সে বিয়ে করছে, তার যে সন্তান হয়েছে তার সন্তানের বয়স কত? সন্তানের বয়স কিভাবে ধরবেন? মনে করেন মুক্তিযুদ্ধ বা সবকিছু মিলে 65 বছর, 70 বছর দরকার নেই, কমাইয়ে দিলাম 65 বছর মুক্তিযোদ্ধার। 25 বছর বাদ দেন, 25 বছর বাদ দিলে হয় 40। তার মানে তার সন্তানের বয়স 40। তার কি ভার্সিটিতে যাওয়ার সময় আছে? ভর্তি হওয়ার নাই। চাকরি, সরকারি চাকরি নাই। সে নিজেই অলরেডি বাবা। তার বয়স যদি 40 বছর হয়, সে যদি 25 বছরে বিয়ে করে, তার নিজেরই এখন ঘরে 15 বছরের বাচ্চা আছে, সন্তান আছে। তার মানে ওই যে মুক্তিযোদ্ধা, তার সন্তানের বয়স 40 বছর, ওই মুক্তিযোদ্ধার ছেলের সন্তানের বয়স আবার 15 বছর। এখন এই যে সার্টিফিকেট কে ইউজ করতেছে? মুক্তিযোদ্ধার নাতি নাতকুর নাতি। তার মানে কি, মুক্তিযোদ্ধা উঠে গেছে, মুক্তিযুদ্ধ করছে রফিক সাহেব, রফিক সাহেবের নাতি এখন বিনামূল্যে আপনি চাকরি পাচ্ছে, বিনামূল্যে ভার্সিটিতে ভর্তি হতে পারতেছে। আর ওইদিকে লেখাপড়া, জায়গা জমি বিক্রি করে যারা লেখাপড়া করতেছে, সে মানে পড়তে এসে তার কোনো চাকরি নাই। এখন কথায় আসেন, যেটা পয়েন্ট আউট আমি ডিপলি চিন্তা করলে আসলে এটা পয়েন্ট আউট হয়। রফিক সাহেব আগের দিনের মানুষ, রফিক সাহেব মুক্তিযুদ্ধ করেছে, রফিক সাহেবের মিনিমাম আগের দিনে বাচ্চা কাচ্চা হইতো 8 থেকে 10 জন করে। 8 থেকে 10 জন, বাদ দেন কমাই দিলাম, একটু শিক্ষিত মানুষ তো, এর মাত্র 6 জন হয়েছে। রফিক সাহেবের ঘরে সন্তান 6 জন, মনে করে এখন 6 জন সন্তান এই সার্টিফিকেট দেখিয়ে চাকরি পাইছে, ভার্সিটিতে ভর্তি হয়েছে, চাকরি পাইছে। এখন এই 6 জন আবার মনে করে 4 জন করে, মিনিমাম মিনিমাম 4 জন করে, 4 6 24, মিনিমাম 4 জন করে সন্তান জন্ম দিয়েছেন। এখন এই 4 জন করে যে জন্ম দিয়েছে, তাহলে 4 6 24 জন, নাইনাতপুর 24 জন। এই রহিম সাহেব একা 24টা স্থান দখল করে ফেলছে মনে করেন। তাই নাইনাতপুর এখন এই 24 জন যখন ভার্সিটিতে যায়, যাইয়ে সার্টিফিকেট দেখায়, এই যে আমার নানা মুক্তিযোদ্ধা ছিল। এই 24 জন সার্টিফিকেট দেখিয়ে কি করছে, তারা ভার্সিটিতে ভর্তি হইতেছে, তারা চাকরি পেয়ে যাচ্ছে। আপনি দেখেন, এইভাবে যদি যুগের পর যুগ চলতে থাকে, তারা তো মনে করেন যে বিনা হিসাবে সেলসেলাইয়া লাইফ আপনার পার করতেছে। ভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, আপনার তারপরে চাকরির ক্ষেত্রে চাকরি হয়ে গেছে, কোটা দিয়ে হয়ে গেছে, তারপরে আবার প্রমোশন এই কোটা দিয়ে হয়ে গেছে। তার মানে কি, তার লাইফ সেল চালাইয়া চলতেছে। আর এদিকে যারা পড়াশোনা করছে, মেধা তালিকায় শীর্ষস্থান অধিকারী, জায়গা জমি বিক্রি করে বাবা পড়াশোনা করছে, তার তো চাকরি নাই। তার চাকরি করতে কি আসবে বলেন? তো এই সিস্টেমটাই আজকে বাংলাদেশের ছাত্র সমাজ মানছে না। যে দেখেন, এইভাবে যদি চলতে থাকে, একজন রফিক সাহেব মুক্তিযুদ্ধ করেছিল বলে তার 24 জন নায়নাতপুর পর্যন্ত, মিনিমাম আর কি আমি বললাম 24 জন, আরো বেশি হইতে পারে। তো 24 জন নায়নাতপুর, সে বিনা মূল্যে সে চাকরিও পাচ্ছে, পড়াশোনা করতেও পারতেছে, ভার্সিটিতে ভর্তি হতে পারতেছে। এই হচ্ছে কাহিনী। তো ছাত্র সমাজ এটাকে মানতেছে না, এটা সংস্কার চাচ্ছে। আর সরকার পক্ষ এটাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। অনেক কাহিনী স্টোরি আছে, ওই যে বললাম, বাকিটা বলতে পারছি না আমি বিভিন্ন কারণে। এই হচ্ছে কথা। আর এই আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে বাধা দেওয়া হচ্ছে, এটাই মূল স্টোরি, এটাই কোটা। ধন্যবাদ সবাইকে।